১৯৭২ সনের যে সংবিধান, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছিলাম এবং যে সংবিধানের দুটো মৌলিক ভিত্তি ছিল। প্রথমত হলো যে এই সংবিধান যারা রচনা করেছিলেন, তারা এই সংবিধান রচনা করার জন্য যে গণপরিষদের ভোট, সেই ভোটে নির্বাচিত হয়েছিলেন। যদিও সেটা পাকিস্তান জমানাতে ছিল, কিন্তু এদেশের জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছিল যে আপনারা একটা সংবিধান রচনা করবেন। ২ নম্বর হলো যে এই সংবিধানটি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছিল। অর্থাৎ যারা রচনা করেছিল তাদের জনগণের ম্যান্ডেট, আর জনগণের ম্যান্ডেটের পরে একটা মহান মুক্তিযুদ্ধ, এবং এইরকম মুক্তিযুদ্ধ যুদ্ধ করে পৃথিবীর খুব অল্প দেশে হয়েছে। যেমন পাকিস্তান বা ভারত, তাদের মুক্তিযুদ্ধ করার সুযোগ হয়নি। কিন্তু বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছে। অনেক দেশ কলোনি ছিল বিশ্বের পরাশক্তিগুলোর। তো সময়ের বিবর্তনে তারা সেই দেশগুলোকে স্বাধীনতা দিয়ে গেছে এবং এভাবেই বেশিরভাগ দেশ স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের মতো করে যদি এরকমভাবে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে কয়টি দেশ স্বাধীনতা অর্জন করেছেন, তাদের মধ্যে আমেরিকা অন্যতম। এখন যেমন কিউবাতে একটা বিপ্লব হয়েছে, এখন এটাকে আপনি বিপ্লব বলবেন, মুক্তিযুদ্ধ বলতে পারবেন না। এর কারণ হলো সরাসরি বিদেশি শক্তির সাথে যুদ্ধ করে বিদেশিদেরকে পরাজিত করে যে যুদ্ধ জয়, সেটাই মুক্তিযুদ্ধ। যে সুযোগ ভারতের হয়নি, তারা ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ করেনি। যে সুযোগ পাকিস্তানের হয়নি, কিন্তু বাংলাদেশের হয়েছে। তো সেই মহান মুক্তিযুদ্ধ, সেই যুদ্ধের মাধ্যমে আমরা একটা সংবিধান পেয়েছি। ৩ নম্বর হলো যে এই সংবিধান গৃহীত হওয়া, রচিত যারা যারা রচনা করেছেন তাদের পাবলিক ম্যান্ডেট, তারপরে সেই সংবিধান যে তৈরি হলো সেটা স্বাধীন বাংলাদেশে, যেটা আমরা পেলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে, আর সেটা আইনগতভাবে বৈধতা পেল একটা পার্লামেন্টের মাধ্যমে, যে পার্লামেন্টটা মুক্তিযুদ্ধের পরে জনগণের ভোটে নির্বাচিত স্বাধীন বাংলাদেশের একটা পার্লামেন্ট। তো কাজেই ১৯৭২ সনের যে সংবিধান, তাকে সেখানে যাই লেখা থাকুক না কেন, বিশ্বের তাবৎ রাজনীতি, তাবৎ মনোবিজ্ঞান, তাবৎ অর্থনীতি, মানে আপনি একটা রাষ্ট্রের যে সকল বিজ্ঞান রয়েছে, প্রতিটি বিজ্ঞানের বিবেচনায় বাংলাদেশের সংবিধানটির যে ওয়েট, আই এম নট টকিং অ্যাবাউট দ্য কোয়ালিটি, আমরা আমাদের যোগ্যতা অনুযায়ী সেখানে অনেক কথা লিখেছি, কিন্তু এটার যে ওজন, এটার যে জন্ম, এটার যে আলোকিত ইতিহাস, এই আলোকিত ইতিহাসের সঙ্গে পৃথিবীর খুব অল্প দেশের সংবিধানের তুলনা করা যেতে পারে। কেবলমাত্র মার্কিন সংবিধানের তুলনা করা যেতে পারে। এমনকি ভারতের সংবিধান পাকিস্তানের সংবিধানের সঙ্গেও বাংলাদেশের সংবিধানের জন্ম, এর বেড়ে ওঠা, এর বিকাশ তুলনা করা যাবে না। দ্বিতীয়ত, এই সংবিধানের যে ভাষা, এর যে গ্রন্থনা, এর যে আর্টিকেল যা রয়েছে, এই সমপর্যায়ের এত সুন্দর ইন ডিটেইলস। অনেক হয়তো এই সংবিধানকে ছোট করার জন্য বলেন যে ওনারা বিশ্বের অনেকগুলো ভালো ভালো সংবিধান একত্র করে এখান থেকে একটু এনে ওখান থেকে একটু এনে তারপরে একত্র করেছেন। ঘটনাটা তা নয়। সংবিধানের ছাত্র হিসেবে এর প্রতিটি শব্দ বাংলা এবং ইংরেজিতে এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত আমি পড়েছি, আপনারা পড়ে দেখেন।
এই সংবিধান পড়তে গিয়ে বাংলায় যদি পড়েন বা ইংরেজিতে যদি পড়েন, মনে হবে যে এর সঙ্গে বাংলা জড়িত, এর সঙ্গে টেকনাফ আছে, তেঁতুলিয়া আছে, এর সঙ্গে ধান আছে, পাট আছে, এর সঙ্গে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, এর সঙ্গে পাহাড় আছে, এর সঙ্গে সমুদ্র আছে, এর সঙ্গে নদী আছে। অর্থাৎ বাঙালির যত পরিচয় সব কিছু এই সংবিধানের মধ্যে আছে। এবং সংবিধান বলতে যা বোঝায়, জনগণের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, অর্থাৎ আমরা যে বাঙালি, এই বাঙালির একটা সম্প্রদায়কে এই সংবিধানের বাইরে রাখা হয়নি। বাঙালির, এই বাঙালির যে আশা আকাঙ্ক্ষা, আগে বুঝতে হবে যে আশা এবং আকাঙ্ক্ষা কাকে বলে। এই বাঙালির যে আশা এবং আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা, তার সঙ্গে সঙ্গে আবার স্বপ্ন, এই তিনটিকে এই সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই বাঙালির যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটাও কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। সমস্যা হয়ে গেছে পরবর্তীতে যখন আমরা এই অ্যামেন্ডমেন্টগুলো করেছি, সেই সর্বশেষ দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে সর্বশেষ অ্যামেন্ডমেন্ট পর্যন্ত প্রায় প্রতিটি অ্যামেন্ডমেন্টের মধ্যেই রাজনীতির পাপ, পঙ্কিলতা, উইল ফোর্স, পুরো ৭২ যে সংবিধান, সেই সংবিধানের যে স্পিরিটটা রয়েছে সেটাকে নষ্ট করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই কাজ এরশাদ করেছে, বঙ্গবন্ধু করেছেন, জিয়াউর রহমান সাহেব করেছেন, সবাই করেছেন, আওয়ামী লীগ করেছে, বিএনপি করেছে, সবাই করেছেন। কিন্তু আমাদের যে মূল ৭২ যে সংবিধান, এ এক অনন্য মাস্টারপিস। এইরকম মাস্টারপিস আমি অন্ততপক্ষে ছাত্র হিসেবে অনেক বড় বড় লাইব্রেরিতে অনেক সংবিধান দেখেছি। এরকম মাস্টারপিস হয় না। এখন যারা তরুণ বন্ধুরা, সমন্বয়ক যারা আছেন বা এই সংবিধান কমিটিতে যারা কাজ করছেন, তারা অনেক কথা বলছেন। মানে আমি আইনের একজন ছাত্র, অনেক কথা বলতে পারি, কিন্তু কাউকে ছোট করা, কাউকে অপমান করা, এটা আমার লক্ষ্য নয়। তো আমি শুধুমাত্র এটার পজিটিভ দিকগুলো বলছি। তো এখন এই সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, বিভিন্ন অ্যামেন্ডমেন্টগুলো হয়েছে, সেই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এখানে যত রকম টাউটারি আছে, বাটপারি আছে, যেমন রাষ্ট্রধর্ম ইসলাম, বিসমিল্লাহির রহমানুর রাহিম সংযুক্ত করা, রাষ্ট্রধর্ম ইসলামকে সংযুক্ত করা, এগুলো মানুষের আবেগকে পুঁজি করা হয়েছে। তারপরে এখানে জাতির পিতার পরিবারের বিষয়াদি থেকে শুরু করে আরো অনেক কিছু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ৪র্থ সংশোধনী রয়েছে, এখানে ৫ম সংশোধনী রয়েছে, এখানে আরো অনেক কিছু রয়েছে, যে বিষয়গুলোর কারণে কি হচ্ছে, পুরো সংবিধানটাকে মেলানো যাচ্ছে না, একটার সঙ্গে আর একটা কন্ট্রাডিক্ট করছে। তো সেটা অ্যামেন্ডমেন্ট হতে পারে বা হবে। ৭২ সংবিধানে ফিরে যাওয়ার, একেবারে পরিপূর্ণভাবে ফিরে যাওয়ার দাবি আওয়ামী লীগেরও ছিল, কিন্তু আওয়ামী লীগের সেই পরিবেশ বা পরিস্থিতি তারা সৃষ্টি করতে পারেনি, এটি তাদের দুর্ভাগ্য। অথচ তারা যদি সেই ২০১২ সনে এসে, ১১ সনে এসে তারা একেবারে পুরো ৭২ সংবিধানে চলে যেত, আজকে আওয়ামী লীগের বিদায়টা এত মর্মান্তিক হতো না, এত নিষ্ঠুর। এই জায়গাটাতে সিঙ্গেল দ্বিতীয় কোনো লোক থাকে না, একজন হলে ওয়ান, সিঙ্গেল ওয়ান। যুদ্ধের একজনই সেনাপতি থাকে। এখন আমাদের মহান মুক্তিযুদ্ধের সেনাপতি ছিলেন যুদ্ধের ময়দানে জেনারেল উসমানী। এখন আপনি কি বলবেন? তার সাথে ফাউন্ডিং কো জেনারেল ছিলেন অমুক অমুক, বাকি সবাই তার অধীনস্থ ছিলেন। রাজনীতির ময়দানেও একজন জেনারেল ছিলেন, যেই রাজনীতির জেনারেলের অধীন এই সেনাবাহিনীর জেনারেলরা কাজ করেছেন। সেই রাজনীতির নেতার অধীনেই পুরো দেশের অর্থনীতি কাজ করেছে। হু ইজ হি? একে হান্ড্রেডস? এই বিষয়গুলো না বুঝে, না জেনে আমরা এই যে খুব বেশি তাড়াহুড়ো করছি, অস্থিরতা দেখাচ্ছি,
এটি পুরো জাতি গঠনের যে প্রক্রিয়াটি, এটি